Hello everyone, welcome to another video tutorial of SS Tutorials. Today I will discuss about the second chapter of class 12 biology, that is sexual reproduction in flowering plants. Today I will try to explain these topics in English as well as in Bengali so that students from both medium or the students from West Bengal board as well as CBSE or ICSE board, all of them can get help from this video. So শুরু করা যাক. So today we will discuss about the sexual reproduction in flowering plants. বাংলায় সপুষ্পক উদ্ভিদের যৌনজন. We all know that flower is the main reproductive part for the flowering plants, especially most of the angiospermic plants. This flower is the main reproductive part. So we will discuss about this morphology of this whole flower in this video, and here we have divided this flower in 4 parts. First one is calyx, second one is corolla, third one is androecium, and fourth one is gynoecium. So these 4 parts are the major parts of flower. Flower এই চারটি অংশ রয়েছে: ক্যালিক্স, যেটিকে বাংলায় বলে বৃতি; করোলা, যেটিকে বলে দলমণ্ডল; অ্যান্ড্রোসিয়াম, যেটিকে বাংলায় বলে পুংকেশর চক্র; আর গাইনোসিয়াম, যেটাকে বাংলায় বলে গর্ভকেশর চক্র। সো এবার আমরা এই চারটে যে পার্ট রয়েছে সেই চারটে পার্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। সো এখন আমরা ক্যালিক্স সম্পর্কে আলোচনা করব। সো ক্যালিক্স ইজ দ্য গ্রিনিশ ফটোসিনথেটিক পার্ট অফ ফ্লাওয়ার। সো আমরা যদি একটা ফ্লাওয়ারের নর্মাল ডায়াগ্রাম দেখি তাহলে তার নিচে যে এই রকম যে গ্রিনিশ পার্টটা রয়েছে, দিস পার্ট ইজ গ্রিনিশ, দিস গ্রিনিশ পার্ট ইজ নোন অ্যাজ ক্যালিক্স। সো ক্যালিক্সের একটা ডায়াগ্রাম ইলাবোরেটলি আমি এখানে এঁকেছি। সো ক্যালিক্স যে গ্রিনিশ পার্ট, তার মধ্যে কিছু টিথ লাইক স্ট্রাকচারস থাকে। দিস টিথ লাইক স্ট্রাকচারস আর নোন অ্যাজ সেপালস। তাহলে ক্যালিক্সের ফাংশন কি? দিস পার্ট ইজ ফটোসিনথেটিক, গ্রিনিশ ইন নেচার, সো ইট কন্টেইনস ক্লোরোফিল, সো ইট হেল্পস ইন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসে হেল্প করে। অ্যান্ড দিস ক্যালিক্স হেল্পস ইন প্রোটেক্টিং ফ্লাওয়ার in bud condition. When flower is in bud condition, the whole entire all appendages of the flower is protected inside this calyx. Especially each and every buds these look like this. So the parts of flowers are protected inside this calyx. So এখন আমরা করলা বা দলমণ্ডল সম্পর্কে আলোচনা করব। সো এখানে একটা আমি ডায়াগ্রাম এঁকেছি টিপিক্যাল ফ্লাওয়ারের। এর নিচের পার্টটা সেটা হলো ক্যালিক্স, আর এই উপরের পার্টটা সেটা হলো করোলা। সো এই যে ওপরে এখানে যে কালারফুল যে পার্টটা দেখা যায় তাকে বলে হচ্ছে করোলা। আর যদি আমরা এই পার্টটাকে ভালোভাবে স্প্লিট আপ করে দেখি তাহলে আমরা এর মধ্যে এরকম ইউজুয়ালি এরকম পেটাল দেখতে পারবো। সো এই যে পার্টগুলো, প্রতিটা পার্ট একে বলা হয় পেটালস। ক্যালিক্সের ইউনিট ছিল সেপালস এন্ড করোলার ইউনিট হবে পেটালস। দিস পার্টস অফ ফ্লাওয়ার, that means this corolla, it is highly attractive because of its color. Usually it attracts insects for pollination. So এখন আমরা থার্ড পার্ট অফ ফ্লাওয়ার অ্যান্ড্রোসিয়াম নিয়ে আলোচনা করব। সো বাংলায় একে বলে পুংকেশর চক্র। সো এই যে অ্যান্ড্রোসিয়াম, সেই টিপিক্যাল অ্যান্ড্রোসিয়ামের একটা ডায়াগ্রাম
আমি ফ্লাওয়ারের মধ্যে এঁকে দেখাচ্ছি। So these are stamens, these black colored portions, এই যে কালো রঙের যে অংশগুলো রয়েছে এইগুলো হচ্ছে stamens। আর এই সবকটা stamens নিয়ে তৈরি হয় androecium। These are male sexual parts of flower। So stamens are the male unit। And it is essential for this reproduction। So কিভাবে স্ট্যামেন্স গুলো রিপ্রোডাকশনে হেল্প করে বা এর মধ্যে কি আছে যে তা থেকে তার রিপ্রোডাকশনে হেল্প করতে পারে, সো সেইগুলো সম্পর্কে এবার আলোচনা করব। সো আমি একটা স্ট্যামেনের ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। সো স্ট্যামেনের মধ্যে যে স্টকটা রয়েছে, স্টক লাইক স্ট্রাকচার, এটার নাম হচ্ছে ফিলামেন্ট। আর এর উপরে যে স্যাক লাইক স্ট্রাকচারটা রয়েছে এটার নাম অ্যান্থার। দিস অ্যান্থার contains pollen grains which helps in pollination or which takes part in pollination। যে পলেন গ্রেন গুলো পলিনেশনে অংশগ্রহণ করে এবং মেল রিপ্রোডাক্টিভ ইউনিট হিসাবে কাজ করে এবং ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে। সো এবার আমরা এই যে অ্যান্থার সম্পর্কে আলোচনা করলাম, সেই অ্যান্থারের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। সো ইটস দ্য টিপিক্যাল স্ট্রাকচার অফ অ্যান্থার। এটা আসলে 3D কাট সেকশন অফ অ্যান্থার। মানে অ্যান্থারটাকে যদি আমি লম্বালম্বি এভাবে কেটে দিই তাহলে 3 ডাইমেনশনালি আমি কি ভিউটা দেখতে পাবো সেটা এই ডায়াগ্রামে দেখানো হয়েছে। সো এ টিপিক্যাল অ্যান্থার ইজ বাইলোবড। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো লোব রয়েছে। সো এ টিপিক্যাল অ্যান্থার ইজ বাইলোবড and 2 lobes are separated by a deep groove called connective। সো এই কানেকটিভ বলে একটা ডিপ গ্রুভ রয়েছে, এই গ্রুভ দিয়ে এই যে দুটো লোবকে আলাদা করা থাকে। এই মাঝখানেও দেখতে পাবে এইগুলো কানেকটিভ টিস্যু। দিস অ্যান্থার ইজ টেট্রাস্পোরাঞ্জিয়েট, মানে এর মধ্যে 4খানা স্পোরাঞ্জিয়াম রয়েছে। এই যে এখানে 1 2 3 and 4 এই 4খানা স্পোরাঞ্জিয়াম রয়েছে, তাই এর নাম টেট্রাস্পোরাঞ্জিয়েট। দিস স্পোরাঞ্জিয়েট দ্যাট মিন্স ইট কন্টেইনস স্পোরাঞ্জিয়াম, টেট্রাস্পোরাঞ্জিয়াম, 4খানা স্পোরাঞ্জিয়াম রয়েছে। সো এই যে স্পোরাঞ্জিয়াম গুলো একে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়া। এই মাইক্রোস্পোরাঞ্জিয়া পলেন স্যাক তৈরি করে, মানে হচ্ছে কিছু পলেনের স্যাক থলির মতো অংশ তৈরি করে এবং যেই পলেন স্যাকের মধ্যে পলেন গ্রেনস গুলো স্টোর থাকে। এন্ড আফটার ডেহিসেন্স মানে অ্যান্থারটা ফেটে যাওয়ার পর পলেন গ্রেন গুলো থ্রু এয়ার অর থ্রু এনি ইনসেক্টস একটা ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে বা সেম ফ্লাওয়ারে পলিনেটেড হয়। সো এখন আমরা দেখব অ্যান্থারের একটা টিএস অর্থাৎ ট্রান্সভার্স সেকশন যদি আমরা নিই তাহলে আমরা পরপর কি কি লেয়ার দেখতে পারি সেগুলো আলোচনা করব। সো ইটস এ টিএস অফ অ্যান্থার, হিয়ার ইজ ইট। সো অ্যান্থারের সব থেকে বাইরের দিকে যে লেয়ারটা আছে এই ব্লু কালার লেয়ার, দ্যাট ইজ এপিডার্মিস। দিস এপিডার্মিস ইজ এ সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার, হেল্পস ইন প্রোটেকশন। টোটাল যে অ্যান্থারটাকে প্রোটেকশন দিতে হেল্প করে হচ্ছে এপিডার্মিস। দেন আফটার এপিডার্মিস নেক্সট লেয়ার ইজ এন্ডোথেশিয়াম। দিস এন্ডোথেশিয়াম হ্যাজ alpha cellulosic fibrous band arising from the tangential wall। সো এই এন্ডোথেশিয়াম লেয়ার যে সেটাই আলফা সেলুলোজিক ফাইব্রাস ব্যান্ড দিয়ে তৈরি। আর এই যে এন্ডোথেশিয়াম লেয়ার ইট হেল্পস ইন ডেহিসেন্স অফ অ্যান্থার, মানে অ্যান্থারটাকে ফাটিয়ে দিয়ে পলিন গ্রেনস গুলো বার করতে বা পলিনেশনে এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেন নেক্সট লেয়ার ইজ স্পোরোজেনিয়াস টিস্যু। সো স্পোরোজেনিয়াস টিস্যু, this sporogenous tissue develops
the microspore mother cell which develops microspore. This microspore mother cell which develops microspore or pollen. So this sporogenous tissue, it develops microspore mother cell. Then from these microspore mother cells, after reduction and division or meiosis, it forms microspores. Then the next layer is tapetum. This tapetum is the innermost layer of this anther. This innermost layer usually surrounds these sporogenous tissues inside it. It helps in nourishment of spores or nourishment of pollens. And here in the center, you can see that in the center, this layer is known as middle layer. This layer is known as middle layer, made up of different types of tissues. This middle layer, it is 1 to 3 layers, and at the maturity, that means when the anther gets matures, this middle layer gets degenerated, and the sporogenous tissues and the other layers, this occupies the whole space. তো পুরো স্পেস যেটা আছে সেটাকে এই সেলগুলো মিলে অকুপাই করে নেয়। দেন এরপর এই যে স্পোরোজেনিয়াস টিস্যু, এর ভিতরে এই রকম মাইক্রোস্পোর্স থাকে অর পলেন্স থাকে, যেগুলো জার্মিনেটেড আফটার ডেহিসেন্স, যেগুলো পলিনেশনে হেল্প করে। দেন জার্মিনেশন after dehiscence it has been pollinated and then helps in fertilization. So now I will discuss about the typical structure of pollens. মানে সেই যে pollens এর কি যে টিপিক্যাল স্ট্রাকচার রয়েছে, বা যে কোনো, এটা যে শুধু পলেনের স্ট্রাকচারই যে এরকম হয় তা না, যে স্পোরস হয় স্পোরের স্ট্রাকচারও এইরকমই হয়। সো ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর অর পলেন, তাদের যে টিপিক্যাল স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব। সো স্ট্রাকচার অফ pollen. So pollen, it's a pollen. It has an inner layer and a outer layer. So this inner layer of this pollen, it is known as intine. This inner layer is known as intine, and this outer layer, it is known as exine. This exine layer, it is the hardest component or hardest biomolecule, you can say that. This exine is the hardest biomolecule. It helps in fossilization of pollen grains because it has a chemical compound known as sporopollenin. সো এক্সাইনের মধ্যে স্পোরোপলিনিন থাকার জন্য এটা ইজিলি ফসিলাইজড হতে পারে। এটা প্যারেনকাইমাটাস টিস্যু, অল অফ দিস আর প্যারেনকাইমাটাস টিস্যু, বাট এই স্পোরোপলিনিনটা থাকার জন্য অন্যান্য প্যারেনকাইমাটাস টিস্যু যেমন লিভস আছে, আরো অনেক যে প্যারেনকাইমাটাস টিস্যু আছে প্ল্যান্টসদের বডিতে, সেগুলোর মতো এইগুলো মানে সেইগুলো কোনোদিন ফসিলাইজড হয় না, বাট এই যে পলেন গ্রেনস এটা ফসিলাইজড হয়ে যায়। অ্যান্ড this exine layer in a small pore is on here known as germ pore. So এখানে একটা স্মল পোর থাকে যেটাকে বলে জার্ম পোর। সো এই জার্ম পোর দিয়ে পলেন টিউব বের হয়। এই জার্ম পোরের যে অংশটায় থাকে, যে জায়গাটায় থাকে জার্ম পোর, তাতে কোনো এক্সাইন লেয়ার থাকে না। সো আর এই পলেনের ভিতরে
এখানে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। সো পলেনের ভিতরে সাইটোপ্লাজম থাকে অ্যান্ড নিউক্লিয়াসও থাকে। সো ইটস নিউক্লিয়াস। On our next classes we'll discuss about this, the microsporogenesis or how the microsporogenesis takes place. এগুলো আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো পলেনের কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যে পলেন্স অলওয়েজ ফার্টিলাইজেশনে হেল্প করে, পলিনেশনে হেল্প করে, এগুলো হচ্ছে পলেনের ভালো দিক বা গুড এফেক্টস। But pollen has some bad effects, like pollen can cause allergy. Some plants like Parthenium, Amaranthus, etc. এদের ক্ষেত্রে এই যে পলেন্স থাকে, পলেন গুলো অ্যালার্জি তৈরি করতে পারে, লাইক অ্যাজমা, এক্সেট্রা এক্সেট্রা। So now we will discuss about this gynoecium. So gynoecium is the female reproductive unit, মানে এটা ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট বা ফিমেল অর্গান ফর দিস ফ্লাওয়ার। সো আমরা যদি একটা ফ্লাওয়ারকে স্প্লিট ওপেন করি, then we will get this gynoecium. This gynoecium, it is divided into three parts: stigma, style and ovary. This stigma is the landing platform for pollen grains. After dehiscence of anther, these pollen grains are flown in air, water, or by any agents, pollinating agents like insects or any other animals. These are sometimes the birds can be a pollinator. I will discuss that in next classes. Different types of pollinators are there. So these pollen grains will enter into this, will land into this stigma and pollen tube will form. So এই pollen grainটা স্টিগমার উপর ল্যান্ড করার পর তার থেকে pollen tube ফর্ম করবে। Then this pollen tube will enter into this ovary and the male gamete which is inside that pollen grain, মানে যে pollen grain এর ভিতরে যে মেল গ্যামেটটা রয়েছে সেটা pollen টিউবের মধ্যে দিয়ে স্টাইলের ভিতর দিয়ে ওভারিতে এসে পৌঁছাবে এবং ওভারিতে যে ওভিউলটা রয়েছে তাকে ফার্টিলাইজ করবে। সো দেন নেক্সট পার্ট ইজ স্টাইল, elongated cylindrical part beneath the stigma, and the last part is ovary. It's the bulge part of pistil. It contains ovule. So ovary has the ovule inside it. Maybe one ovary can contain one ovule, or sometimes it may contain many ovules. So I will discuss it in my next classes. So it's the ovary which contains ovule. So in some plants ovary may have a single chamber or one chamber. So কিছু কিছু প্ল্যান্টদের ক্ষেত্রে ওভারিতে একটাই চেম্বার থাকতে পারে, সেই ধরনের প্ল্যান্ট গুলো এক্সাম্পল হচ্ছে রাইস, ম্যাঙ্গো এক্সেট্রা। আর কিছু কিছু প্ল্যান্টদের ক্ষেত্রে ওভারিতে অনেক বেশি, একের বেশি চেম্বার থাকতে পারে, তাদের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ওয়াটারমেলন, অর্কিডস এক্সেট্রা। মানে যেসব ফ্রুটস এর মধ্যে আমরা অনেক বেশি সিডস পেয়ে থাকি, সেই সব ফ্রুটস গুলোকে আমরা মেনি চেম্বার ওভারির মধ্যে ফেলতে পারি। আর হচ্ছে যেসব ওভারি গুলোর মধ্যে আমরা একটাই সিড পেতে পারি বা যেসব ফ্রুট গুলোর মধ্যে আমরা একটাই সিড পাই তাদেরকে সিঙ্গেল চেম্বার ওভারি আমরা বলতে পারি। আমি যেটা আগে বললাম যে গাইনোসিয়ামের ভিতরে ওভিউল থাকে। সো এটা হলো একটা বেসিক ওভিউলের স্ট্রাকচার। সো ওভিউলের মধ্যে যে স্টকটা সাহায্যে ও গাইনোসিয়ামের সাথে আটকে থাকে বা ওভারি ওয়ালের সাথে আটকে থাকে, সেই স্টকটার নাম হলো ফিউনিকেল। সো ফিউনিকেল হলো সেই স্টকটা যার হেল্প নিয়ে ও আটকে থাকে ওভারির সাথে। আর ফিউনিকেলটা যে গ্রুভ বা যে জয়েনিং পোর্শনটা হেল্প নিয়ে
ওভিউলের সাথে আটকে থাকে তাকে বলে হিলিয়াম। Then the whole ovule, it is covered by two layers. One is outer integument. Here is outer integument, this layer, and another layer is inner integument, this layer. These two layers cover this whole ovule, and it has two poles. So this pole is known as micropylar region, and the region or the pole opposite to this micropylar region, মানে এই মাইক্রোপাইলার রিজিয়নের ঠিক উল্টো দিকে যে রিজিয়নটা থাকে তাকে বলে, যে পোলটা থাকে তাকে বলে চ্যালাজাল পোল। মোস্ট অফ দ্য কেসেস pollen tubes or pollen tubes from pollen during pollination enters into ovule through this micropylar region. It is known as sporogamy, and for this chalazal region, say in some plants these pollen tubes entering into this chalazal region, this is known as chalazogamy. Sometimes some pollen tubes can enter through this integument, it is known as mesogamy. So after discussing the structure of ovule, now I will discuss about the types of ovule. So ovules are 6 in type. So 6 types of ovules are there. 6 রকমের ওভিউল আছে। সেই ওভিউলের টাইপস গুলো হলো অর্থোট্রপাস, অ্যানাট্রপাস, হেমিঅ্যানাট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস, অ্যাম্ফিলোট্রপাস and সার্সিনোট্রপাস. These are all the diagrams of ovules. So orthotropous ovule is a ovule where micropyle, chalaza and funicle, they are on same line like this, on same line, this micropyle, this chalaza and this funicle. And for anatropous ovule, this ovule turns 180 degree. This ovule is turned 180 degree. You can see that in this diagram. This is known as anatropous ovule. So then আমরা আসবো hemianatropous ovule. Hemianatropous ovule is a ovule where ovule turns 90 degree angle. So here ovule is turned in 90 degree angle, so it is known as hemianatropous ovule. And it is campylotropous ovule where ovule turns right angle to the funicle. Here it's more or less same as hemianatropous ovule, looks like same, but in case of this here micropyle is closed in nature, so it is known as campylotropous ovule. And for amphilotropous ovule, ovule turns and ovule is curved and forms a horseshoe shape like structure. It looks like a horseshoe, so it's known as amphilotropous ovule. And sarcinotropous ovule is a ovule where the whole ovule turns 360 degree angle, so that funicle is coiled around this ovule. This funicle is coiled like this ovule around this ovule. So these are the 6 types of ovule. So আজকের জন্য এইটুকুই রইলো। নেক্সট ডে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, এই টপিক গুলো নিয়ে আলোচনা করব। সো see you soon. Thanks for watching my video till end. If you like this video, then like it and share it with your friends, and don't forget to subscribe my channel to get more videos like this. Thank you.